আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান। এরপর জানিয়ে দিব ইস্তাম্বুলের কনসুলেট বন্ধ করছে ইসরায়েল। তারপর জানিয়ে দিব ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব আবার জঙ্গলের আইনে ফেরার ঝুঁকিতে, কোন দেশকে ইঙ্গিত করে বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করল ইরান। দেশটির পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি এই প্রণালীতে একটি বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল, কন্ট্রোলড মেরিটাইম জোন প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নতুন এই নীতিমালার ফলে এখন থেকে এই অঞ্চল দিয়ে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ বা নৌযান পারাপারের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি এবং সমন্বয় করা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া একটি বিবৃতিতে ইরানি কর্তৃপক্ষ এই নতুন সমুদ্র অঞ্চলের ভৌগোলিক সীমানা স্পষ্ট করেছে। এই নিয়ন্ত্রিত অঞ্চলটি প্রণালীর পূর্ব প্রবেশদ্বারে ইরানের কুহু-ই-মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ইউএই এর ফুজাইরার দক্ষিণ পর্যন্ত এবং পশ্চিম প্রবেশদ্বারে ইরানের কিশিম দ্বীপের শীর্ষ প্রান্ত থেকে ওমানের উপকূল ছুঁয়ে সংযুক্ত আরব আমিরাতের উম্মু আল কুওয়াইন পর্যন্ত বিস্তৃত। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্ধারিত সীমানার ভিতর দিয়ে যে কোনো ধরনের ট্রানজিট বা নৌযান চলাচল করতে হলে তা অবশ্যই ইরানি কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন সাপেক্ষে হতে হবে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী মুক্তভাবে জাহাজ চলাচলের যে রীতি রয়েছে, ইরানের এই নতুন পদক্ষেপ সেটিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা করছেন সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হিসেবে বিবেচনা করা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উৎপাদিত অপরিশোধিত তেলের সিংহভাগই এই সংকীর্ণ জলপথ দিয়ে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারে পৌঁছায়। প্রতিদিন বিশ্ববাজারে সরবরাহ হওয়া তেলের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ কঠোর করার অর্থ হল বৈশ্বিক জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে নিজেদের হাতে নেওয়া। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং পশ্চিমা মিত্র দেশগুলো ইরানের এই নতুন নৌসীমা নীতির কড়া প্রতিক্রিয়া জানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত নিজেদের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক কনসুলেটটি বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে ইসরায়েল। সম্প্রতি এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। গত এপ্রিল মাসে এই কনসুলেট ভবন লক্ষ্য করে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। কনসুলেট বন্ধের আলোচনা চললেও আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসটি অবশ্য চালু থাকবে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে সেখান থেকে সমস্ত কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দূতাবাসটিতে কোনো কূটনৈতিক কর্মী নেই। একইভাবে ইস্তাম্বুলের ব্যবসায়িক এলাকায় অবস্থিত এই কনসুলেট ভবন থেকেও কূটনীতিকদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দুটি মিশনই কেবল স্থানীয় তুর্কি কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কনসুলেটটি পুরোপুরি বন্ধ করার বিষয়ে ইসরায়েলি সূত্রটি জানায়, বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। মূলত ভূমিকম্পের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে যে ভবনে কনসুলেটটি অবস্থিত সেটি ভেঙে ফেলার একটি পরিকল্পনা রয়েছে। তাছাড়া নিজস্ব মালিকানাধীন এই খালি ভবনটি রক্ষণাবেক্ষণ করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যা নিয়ে ইসরায়েলি প্রশাসনের ভেতরেই অনেকে প্রশ্ন তুলেছেন। এর আগে গত ৭ এপ্রিল এই কনসুলেট ভবনের কাছে একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুর্কি কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য না দিয়ে জানিয়েছে, ধর্মকে ব্যবহার করে এমন একটি সন্ত্রাসী সংগঠন এই হামলার পেছনে দায়ী। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সিআরএস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায় ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ১২ মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্স্ট বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতেই সামরিক ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সিআরএস এর প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ৪২টি বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা নিচে দেওয়া হল। ২৪টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন, 4টি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট, একটি F-35A লাইটনিং 2 স্টিলথ ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফিউলিং করার বিমান, একটি E-3 সেন্ট্রি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান, 2টি MC-130J কমান্ডো 2 বিশেষ অভিযানের বিমান, একটি HH-60W জলি গ্রিন 2 যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার ও একটি MQ-4C ট্রাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত নেচকভাবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করেনি। সিআরএস মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন খণ্ড খণ্ড বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সমন্বিত বিমান হামলা চালালে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। পরে গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনটি প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, এপ্রিলের যুদ্ধবিরতির আগে ২ মাসের সরাসরি যুদ্ধ থেকে ইরান মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও দুর্বলতা সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেন, তবে মার্কিন বাহিনী আরও বড় সারপ্রাইজ বা বিস্ময়ের মুখোমুখি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে লিখেছেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার কয়েক মাস পর মার্কিন কংগ্রেস অবশেষে স্বীকার করল যে তারা $100 কোটি মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান হারিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম সামরিক বাহিনী হিসেবে আমেরিকার অহংকার F-35 স্টিলথ ফাইটার জেটকে আকাশ থেকে গুলি করে নামানোর গৌরব অর্জন করেছে। গত 2 মাসের যুদ্ধ থেকে আমরা যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি, মার্কিন প্রশাসন যদি আবার যুদ্ধ শুরু করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের জন্য এর চেয়েও বড় অনেক সারপ্রাইজ প্রস্তুত রেখেছে। কিছু দেশ ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব আবারও জঙ্গলের আইনে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় একথা বলেন। কোন দেশের উদ্দেশ্যে একথা বলা হয়েছে তা স্পষ্ট নয়, তবে একই ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনার সমালোচনা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বেইজিংয়ে পৌঁছান পুতিন। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত গ্রেট হলে সি ও পুতিনের বৈঠক হয়। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এমন এক সময়ে পুতিন চীন সফর করেন, যার মাত্র 6 দিন আগে গত শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ট্রাম্প। সফরে বেইজিংয়ের সেই একই হলে ট্রাম্প ও সি 2 ঘণ্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। সি ও পুতিনের যৌথ ঘোষণায় বলা হয়েছে, ট্রাম্পের গোল্ডেন ডোম তৈরির পরিকল্পনা সারা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তির বিকল্প তৈরি নিয়ে কাজ না করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ কার্যকর চুক্তি নিউ স্টার্টের কথা বলা হয়েছে। চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। চুক্তিটির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু ট্রাম্প তাতে রাজি হননি।